আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারিয়া শারমিন এবং আমি ফাহমিদা সালাম। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেফতার করা হবে। সচিবালয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২ বছর ধরে ভারতে অবস্থান করছেন ফাঁসির সাজাপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনা। জুলাই গণহত্যার দায়ে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখির দাবি জানিয়ে আসছে সব রাজনৈতিক দল। বৃহস্পতিবার সচিবালয়ে মামলার জট কমাতে বেসরকারি সংস্থা ব্রাক ব্লাস্টের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, পতিত হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে দেশে এলেই আইন অনুযায়ী ব্যবস্থা। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ খতিয়ে দেখার কথা বলেন আসাদুজ্জামান। আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। আমাদের যেটুকু খতিয়ে দেখার দরকার আমরা দেখবো। এটাকে আমরা ইগনোর করছি না, এটাকে আমরা বলছি না যে ওনারা ঠিক করছেন না, বলছেন না। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনমন্ত্রী বলেন, আগস্টে সংসদের বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার মনে করলে ডাকতে পারে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সন্ধ্যার এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। আরেক প্রশ্নের জবাবে বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগ তদন্ত হবে বলে জানান আইনমন্ত্রী। বাগেরহাটে মনে একটা কোস্ট গার্ডের বিরুদ্ধে এয়ারফোর্স ডিজি অ্যাপিয়ারেন্সের একটা এলিগেশন এসেছিল, এটা আমাদের নোটিশে এসছে, সেটার ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হবে। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ডিবি পুলিশের হাতে গ্রেফতার পরোয়ানাভুক্ত এ আসামিকে আদালতে হাজির করা হলে এ নির্দেশ দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, নারকীয় ওই হত্যাযজ্ঞের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন লতিফ সিদ্দিকী। তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ভাইকে আসামি করা হয়েছে বলে দাবি কাদের সিদ্দিকীর। জিএম মাহমুদের রিপোর্ট। দুপুরে ডিবির একটি গাড়িতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। সঙ্গে ছিলেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী বীরুত্তম। পরে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হলে এজলাসে দাঁড়িয়ে নিজের ফাঁসি চান লতিফ সিদ্দিকী। অবশ্য এতে কর্ণপাত না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2। 3 বেঞ্চ জাজ আমাদের বক্তব্য শুনেছেন। আমাদের আবেদন মোতাবেক এবং কগনিজেন্স অনুযায়ী তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে। যে নারকীয় নৃশংসটা ঘটনা ঘটিয়েছিল তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন, এবং এই সিদ্ধান্তের বলেই 61 জন ব্যক্তিকে হত্যা করা। তবে প্রসিকিউশনের এসব অভিযোগ অস্বীকার করেন কাদের সিদ্দিকী। বলেন, তার ভাই এ ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ। এটা একেবারে অন্যায়, উদ্দেশ্যপ্রবণ, উদ্দেশ্য প্রণোদিত, এবং এটা একেবারে অচল। তিনি কিচেন ক্যাবিনেটেও ছিলেন না, তিনি তখন পাট মন্ত্রী ছিলেন। পাট নিয়ে হত্যা চলে না। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞে 61 জন নিহত হন। এই ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করে বিচার চলছে ট্রাইব্যুনালে। এ মামলাতেই বুধবার গ্রেপ্তার হন লতিফ সিদ্দিকী। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। সরকার পরিবর্তন হলেও প্রশাসনের পুরনো সংস্কৃতি বহাল রয়েছে বলে আক্ষেপ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার 5 মাসেও রাষ্ট্র প্রশাসনে কোনো পরিবর্তন আসেনি। সব প্রতিষ্ঠানে আগের মতোই ঘুষ দুর্নীতি চলছে। জানান, ভোল পাল্টে যারা জুলাই যোদ্ধা সেজেছে তারাই এইসব অপকর্মে লিপ্ত। রুদ্র রফিকের রিপোর্ট।
জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আলোচনা সভার আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। এতে অংশ নেন সরকারের দুজন মন্ত্রীসহ জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন অংশীজন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপ জানিয়ে বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষায় জুলাইয়ে ছাত্র জনতা প্রাণ দিয়েছিল তার কিছুই বাস্তবায়ন হয়নি। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষখোর ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, ভোট পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। এই কথাগুলো আক্ষেপে বলছি এই জন্য যে আমার বয়স অনেক, আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। হতাশা ভর করলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টায় পরিবর্তন দেখছেন বলে জানান মির্জা ফখরুল। কিন্তু আশাবাদী হই এই কারণেই যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মতো জুলাই নিয়ে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। অন্যদিকে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ। কে আমাকে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি, ইট ইজ ইম্যাটেরিয়াল টু আস। দিস গভর্নমেন্ট ইজ ফর দ্য পিপলস অফ দিস কান্ট্রি। সরকার সবার পাশে থাকতে চায়। রুদ্র রফিক, RTV, ঢাকা। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ চলছে এবং দুর্নীতিবাজদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানী কাকরাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, একটি দল 6 আগস্ট থেকে দেশে লুটপাট শুরু করেছে, তা এখনও চলছে। জুলাই যোদ্ধারা এদেশে চেয়েছিল একটি পরিবর্তন, তবে দেশ আবারও অন্ধকারের দিকে চলে যাচ্ছে বলে মন্তব্য করেন বিরোধী দলের নেতা। 6 তারিখ থেকে একদল লোক চাঁদাবাজিতে ঝাঁপাইয়ে পড়ল। সব জায়গা থেকে আমাদের কাছে খবর আসলো, আমরা তাদের শীর্ষস্থানীয় 2জন নেতাকে নিয়ে বসলাম। আমরা বললাম, শহীদদের রক্তের কসম, পঙ্গুদের পঙ্গুত্বের কসম, আল্লাহর দোহাই দিয়ে বলি এদেরকে আপনারা থামান। আমরা কারো সাথে তলে তলে রাতের বেলা আপোষ করি নাই, আর দিনের বেলা গিয়ে রাস্তায় নেমে চিৎকার দেই নাই, এবং আমরা স্বৈরাচারের পারমিশন নিয়েও রাস্তায় নামি নাই। ওই পারমিশনের তোয়াক্কাও আমরা করি নাই। কৃষকের কাছ থেকে উৎপাদিত পণ্য ভোক্তার টেবিলে পৌঁছাতে একাধিক ধাপ পার হওয়ার সময় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে দাম। মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে বেড়ে যাওয়া 10 নিত্য পণ্যের তালিকা প্রকাশ করেছে গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটি বলছে, এই বৃদ্ধি কখনো কৃষকের দামের দ্বিগুণেরও বেশি। এদিকে পণ্য পরিবহনে চাঁদাবাজি ও অদৃশ্য খরচ কমাতে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যে ট্রেসেবিলিটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশের বাণিজ্যমন্ত্রী। বিস্তারিত আসিফ হাসানের রিপোর্টে। খুচরা, পাইকার, আড়ত, ফেরিয়া সবখানে চলছে অতিরিক্ত মুনাফার অসুস্থ প্রতিযোগিতা। এর প্রভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ ক্রেতারা। কারসাজির কারণে দাম বাড়ে এমন 10 নিত্যপণ্যকে ঘিরে দেশের 810টি বাজার ঘুরে প্রতিবেদন তৈরি করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। যেখানে মাছ, মাংস, ডিম সহ নিত্যপণ্যের দাম বাড়ানোর কারসাজির কথা উঠে আসে। সিন্ডিকেট বলে যে ব্যাখ্যাটা আসছে সেটা হলো, কালকে যা ছিল আজকে তো উৎপাদন খরচ বেড়ে যায় না, আজকে তো আমদানি খরচ বেড়ে যায় না। কিন্তু মার্কেট ইকোনমি বলছে যে সাপ্লাই এবং ডিমান্ডের যদি মিসম্যাচ হয়, তাহলে এই অপরচুনিটি হয় সাপ্লাই নেবে নয় ডিমান্ডার নেবে। বলছে এই স্টাডিতে ওই কনসেন্ট্রেশনের তারপরে সিন্ডিকেশনের প্রত্যেকটা কিন্তু আপনার মেসেজ আছে, এগুলো প্রত্যেকটা নিতে হবে। আলোচনায় বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদনের পরিকল্পনায় তথ্যের ঘাটতি রয়েছে। প্রতি বছরই কিছু পণ্যে ঘাটতি হয় এবং অতিরিক্ত পণ্যও উৎপাদন হয় বলে জানান তিনি। অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটিগুলি যদি আমরা করে ফেলতে পারি, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা
আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। কথা বলেন মূল্যস্ফীতি বাড়ার কারণ নিয়েও। আমাদের এখানে ফুড ইনফ্লেশন কমাতে হলে লজিস্টিক কস্ট কমাতে হবে, ইনপুট কস্টের উপর কন্ট্রোল রাখতে হবে, এবং প্রোডাক্টিভিটি আমরা যত বাড়াবো তত ফার্মারের এবিলিটিও আসবে, সে এগ্রিগেট ভ্যালু তত বেশি পাবে। দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর মনিটরিং রয়েছে বলেও জানান তিনি। তার জন্য আর আমাদের আসিফ হাসান, RTV, ঢাকা। তীব্র গ্যাস সংকটে যখন থমকে গেছে জনজীবন, ঠিক তখনই ভুক্তভোগীদের একটাই প্রশ্ন, কবে নাগাদ কাটবে এই ভোগান্তি? দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হলেও সুনির্দিষ্ট সময়সীমা নেই সংশ্লিষ্টদের কাছে। বাসাবাড়ি থেকে শিল্প কারখানায় গ্যাস সংকটে চরম অনিশ্চয়তা ও শঙ্কায় গ্রাহকরা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অতিমাত্রায় বিদেশ নির্ভরশীলতা সংকটকে আরও ঘনীভূত করছে। LNG টার্মিনালের কারিগরি ত্রুটির বিষয়টি সরকারকে নিবিড়ভাবে তদারকি করারও তাগিদ তাদের। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়ি ও সিএনজি স্টেশন সহ শিল্প কারখানাগুলো ধুঁকছে গ্যাসের অভাবে। ইতিমধ্যে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে সাভারের ডিজাইনার ফ্যাশন সহ বহু প্রতিষ্ঠান। যদি ফ্যাক্টরি এরকম বন্ধ হয়ে যায় আমরা কিভাবে চলাফেরা করব? 3 পাম্প ঘুরে আসার পরে 3 পাম্পই বন্ধ, কোনো পাম্পে গ্যাস পায় নাই। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, এতে বেশি ভোগান্তিতে পড়েছে নেত্রকোনা সহ গ্রাম অঞ্চলের গ্রাহকরা। চলমান পরিস্থিতিতে অন্তত $1 বিলিয়ন ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। এটার জন্য প্রতিদিন আমাদের 1 লাখ পিস প্রোডাকশন লস করতেছি আমরা, যার USD প্রাইস $4 লাখ প্লাস। গ্যাস নাই, উৎপাদন নাই, আবার আগামী মাসের 8 তারিখ পর্যন্ত ঠিক হবে বলে মনে হচ্ছে না। আমরা ভয়াবহ একটা সংকটের দিকে যাচ্ছি। তবে বিতরণ প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, কারিগরি ত্রুটি ও অগ্নিকাণ্ডের ফলে মহেশখালীর 600 মিলিয়ন ঘনফুট ক্ষমতার ভাসমান LNG টার্মিনাল FSRU বন্ধ রয়েছে। এতে প্রায় 450 MMCF গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় গ্রাহক পর্যায়ে তীব্র স্বল্পচাপ বিরাজ করছে। এদিকে বন্ধ LNG টার্মিনালটি দ্রুত চালুর বিষয়ে আশ্বাস দেওয়া হলেও ত্রুটি সম্পর্কে বিস্তারিত জানা নেই LNG সরবরাহকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান RPGCL তথা পেট্রোবাংলার। এমনকি অগ্নি দুর্ঘটনার কোনো স্থির চিত্র নেই বলেও দাবি তাদের। এ বিষয়ে ক্যামেরায় কথা না বললেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেসরকারি মালিকানায় পরিচালিত হওয়া LNG টার্মিনালটির অভ্যন্তরীণ বিষয়ে জানার সুযোগ নেই সরকারের। তবে কোম্পানির প্রতি অতি নির্ভরশীলতা পুনরায় জ্বালানি সংকট বাড়ার শঙ্কায় বিশ্লেষকরা। কারিগরি ত্রুটির বিষয় যেটি ফ্লোটিং স্টোরেজের কর্তৃপক্ষ তারা বলছেন যে FSRUতে সেখানে একটা প্রবলেম রয়েছে, সেই বিষয়টা আমার ধারণা ক্লোজলি মনিটর করা দরকার এবং সেখানে যাতে কোনোভাবে এটাকে ডিলে না করার কোনো চেষ্টা হয় সেটা দেখা দরকার। সরকারের প্রতিনিধি উপস্থিত থাকেন, নিয়মিতভাবে তদারকি করেন যাতে এটা দ্রুত সমাধান হয়, সেটির ব্যবস্থা করা দরকার। আমরা যেটা মনে করি বিকল্প একটা ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে আরেকটা FSRU আমার মনে হয় সরকারের রিজার্ভ হিসেবে রাখা উচিত। জ্বালানির কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে নতুন করে LNG আমদানি বাড়ানো বা টার্মিনাল নির্মাণ না করার বিষয়েও সতর্ক করেছেন এই বিশেষজ্ঞ। বেসরকারি এই উদ্যোগগুলো বা বিনিয়োগগুলো সরকারকে জিম্মি করে বা কোনো একটা ক্রাইসিসকে জিম্মি করে দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি অথবা LNG আমদানির শর্ত তৈরি অথবা নতুন করে আরেকটা ল্যান্ড বেসড LNG টার্মিনাল করা, এগুলোর জন্য যাতে শর্ত করে কোনোভাবে না সুযোগ তৈরি করেন। যান্ত্রিক ত্রুটি সহ অগ্নিকাণ্ডের কারণ জানিয়ে 21 জুলাই থেকে বন্ধ রয়েছে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির FSRU। এরপর থেকেই দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র গ্যাস সংকট। সর্দার রাজীব, RTV, ঢাকা। প্রতিবন্ধী 3 ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই নিয়োগপত্র তুলে দেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত 3 জন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামরখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার হাসমত আলী। আতিকা রহমানের রিপোর্ট। বেশিরভাগ প্রতিবন্ধী ব্যক্তি আমাদের সমাজে অবহেলিত। তবে অবহেলা অনাদরে থাকার পরেও কিছু প্রতিবন্ধী ব্যক্তি শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজের যোগ্যতা প্রমাণ দিতে সক্ষম হয়েছে। এমনই 3 প্রতিবন্ধীকে চাকরি দিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী 3 জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন।
কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা। নিয়োগপ্রাপ্ত ৩ জন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই 2 হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেন। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। আয়েশা গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার হিসেবে যোগদান করবেন। দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সমাজ কল্যাণ সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ উপস্থিত ছিলেন। আতিকা রহমান, RTV, ঢাকা। 30 জুলাই 2024 সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে ফেসবুক ভরে ওঠে লাল প্রোফাইল পিকচারে। শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষকরা। অনলাইন প্ল্যাটফর্মে মুখে লাল কাপড় বাঁধা ছবি দিয়ে আন্দোলনকারীদের সাথে প্রতিবাদে অংশ নেয় সর্বস্তরের মানুষ। ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের নিঃশর্ত মুক্তি চেয়ে এদিন 24 ঘন্টার আলটিমেটাম দেন দেশের বিশিষ্ট নাগরিকরা। আতিকা রহমানের রিপোর্ট। 24শে জুলাই অভ্যুত্থানের এই দিনে গণহত্যা, গণগ্রেফতার, হামলা মামলার প্রতিবাদে 9 দফা দাবিতে 31 জুলাই সারা দেশে ঘোষণা দেয়া হয় মার্চ ফর জাস্টিস কর্মসূচির। 30 জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে প্রতিবাদে ফেসবুকে নিজেদের প্রোফাইল লাল করে দেয়। আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সারা দেশের শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ফেসবুক প্রোফাইল পিকচার লাল করে। আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রকাশ করে প্রতিবাদ জানাতে থাকে। দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা, গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে মিছিলে অংশ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ভিসি মহোদয়ের বাসভবন, যে জায়গাটাকে আসলে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে শিক্ষার্থীরা, সেই জায়গায় কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্বিচারে অত্যাচার করা হয়। লাল কাপড় বাঁধি মুখে। 30শে জুলাই থেকে না, এর আগে থেকে আসলে যে কয়জন শিক্ষক আমরা রাস্তায় নেমেছিলাম বা শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, কারো জীবনেরই কিন্তু নিশ্চয়তা ছিল না। 16 জুলাই থেকেই কিন্তু আসলে হত্যাযজ্ঞ শুরু হয়ে যায়। এই যে হত্যাযজ্ঞ চলছিল, তো সেই জায়গা থেকে আসলে আমরা কেউই আসলে নিরাপদ ছিলাম না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শামীমা সুলতানা তার কক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেন। এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। যখন আমি দেখছিলাম যে এই ধরনের অত্যাচার চালানো হচ্ছে এবং একটি স্বাধীন বাংলাদেশে যেভাবে নির্বিচারে হত্যা চালানো হচ্ছে, সেই জায়গা থেকে আসলে আমার মনে হয়েছিল যে উনি প্রতিদিন যেভাবে হত্যা করছে এবং নির্বিচারে হত্যা করছে একটা স্বাধীন দেশে, হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে হত্যা করছে, এইটা দেখে আসলে আমি নিতে পারছিলাম না। আমার মনে হয়েছিল যে আসলে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর জায়গাটাতে থাকার আর কোনো যোগ্যতা নেই। সেই জায়গা থেকে আমি তার ছবিটা নামিয়েছিলাম। তারপরে হলো যে আমার বিরুদ্ধে লিফলেট ছাড়া হয় সেদিনই, এবং আমি 1 তারিখে ছবিটা নামাই, 2 তারিখে জরুরি সিন্ডিকেট ডাকা হয়। জরুরি সিন্ডিকেট ডেকে আমাকে শোকজ করা হয়। এদিন বসুন্ধরা আবাসিক এলাকায় মানববন্ধন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের নিঃশর্ত মুক্তি চেয়ে এদিন 24 ঘন্টার আলটিমেটাম দেন দেশের বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার কর্মীরা। স্বাধীন দেশে মুক্ত পরিবেশে। আতিকা রহমান, RTV, ঢাকা।
এবার সিলেটের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা 2:45টার দিকে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ গেট সংলগ্ন নূর ম্যানশনের সামনে এই হামলার ঘটনা ঘটে। তবে এতে তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সার্জিস আলম সহ এনসিপি নেতারা। সভা শেষে গোলাপগঞ্জ উপজেলা গেটের নূর ম্যানশনের সামনে পৌঁছালে সার্জিস আলমের গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। পরবর্তীতে এনসিপি নেতা কর্মীরা গোলাপগঞ্জ থেকে সিলেট শহরের দিকে রওনা দিলে পথিমধ্যে হেতিমগঞ্জ বাজারেও তাদের গাড়িতে হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন এনসিপি নেতারা। স্বৈরাচারের যে পূর্ববর্তী আমল, যেটা দ্বারা তারাও জুলুমের শিকার, সেটার পুনরাবৃত্তি না করতে চায়, তাহলে ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হওয়ার পথে পা বাড়াচ্ছে, এটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে। 5,000 নয়, সংযুক্ত আরব আমিরাতে 626 জন কর্মীর ভিসা বাতিল হয়েছে, যার সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামীম ওবায়েদ। বিকেলে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর এসব কথা জানান মন্ত্রী। বলেন, প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন ও নিয়ম কানুন মেনে চলা প্রয়োজন। ফেসবুকে বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে লেখালেখির কারণে স্থানীয় প্রশাসন আইনি ব্যবস্থা নিলে সরকারের পক্ষে হস্তক্ষেপ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, ভিসা বাতিল হওয়া প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় বিশেষ হটলাইন সেবা চালু করবে সরকার। 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে বাংলাদেশি, এবং এটা কান্ট্রি স্পেসিফিক না, এখানে পাকিস্তান, ইজিপ্ট, ফিলিপিন্স সহ আরো অনেক দেশের নাগরিকদের ভিসা ক্যান্সেল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সচেষ্ট আছেন। উনি গতকালকে আমাদের সাথে কথা বলেছেন, উনি আমাদের আরব আমিরাতে আমাদের অ্যাম্বাসেডর আছে, ওনার সাথে কথা বলেছেন, প্রকৃত চিত্রটি উনি জানতে চেয়েছেন, উনি জেনেছেন এবং এটা প্রতিকার করারও উনি নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালু করতে বাংলাদেশ ও মালয়েশিয়া নীতিগতভাবে একমত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ মালয়েশিয়ায় যেতে শুরু করবে। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তিনি জানান, আগের সিন্ডিকেট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলো নতুন তালিকায় রাখা হবে না। মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রতিনিধি দলের সঙ্গে দেশের মানব সম্পদ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। শ্রমবাজার বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, যেটি ফ্যাসিবাদের সময় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড, ইররেগুলারিটিস ছিল, তার কারণে বন্ধ হয়ে গেছে। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের বোথ কান্ট্রিজ নাও মিউচুয়ালি এগ্রি টু ওপেন দিস শ্রমবাজার ইমিডিয়েটলি, এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছে ওনাদের জন্য মালয়েশিয়া এটা উন্মুক্ত করতে যাচ্ছে। রাজধানীর সার্বিক পরিচ্ছন্নতা ইস্যুতে কোথাও কোনো ঘাটতি আছে কিনা তা জানতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। শহরের ময়লা পরিষ্কারে 1 মাস ধরে 2 শিফটে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় এর পরিচ্ছন্নতা কার্যক্রম দেখভালের জন্য আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের সৌন্দর্য বর্ধন এবং বৃক্ষরোপণের কাজ যেগুলো করছে 2 সিটি কর্পোরেশন, এগুলোতে কোথাও ঘাটতি আছে কিনা, বা খাল পরিষ্কার বা বিভিন্ন পুরো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা নিয়েই কোনো ঘাটতি থাকলে এগুলো একটু আপনারা আপনাদের মাধ্যমে, সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে আমরা একটু নোটিশে আনতে চাচ্ছি, যাতে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেশের প্রতিবন্ধীদের পাশে থাকতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করছে সরকার। এরই ধারাবাহিকতায় সকালে সচিবালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রতিবন্ধী শারমিন আক্তারকে এসেনশিয়াল ড্রাগসে জুনিয়র অফিসার পদে নিয়োগ দিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, সরকার সব প্রতিবন্ধীদের পুনর্বাসন করতে চায়,
এর আগে গত সপ্তাহে সাতক্ষীরা হাসপাতাল পরিদর্শনকালে প্রতিবন্ধী শারমিন আক্তার স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি চাকরির প্রার্থনা করেন। মন্ত্রী তাকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। চলতি অর্থ বছরের জুলাই মাসের ২৭ দিন দেশে ২.52 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এ সময় বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে 20.2%, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 42.50 লাখ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী 1 থেকে 27 জুলাই পর্যন্ত দেশে মোট 252.40 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 30,793 কোটি টাকা। মাস জুড়ে ধারাবাহিকভাবে রেমিটেন্স প্রবাহ অব্যাহত থাকায় 21 দিনের মাথায় মোট প্রবাসী আয় পৌঁছেছে 209.50 লাখ ডলার, আর সেটি 27 দিনে 252.40 লাখ ডলারে দাঁড়িয়েছে। সরকার সকল মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। রাজধানীর মহাখালীর নিপসম অডিটোরিয়ামে 2025-26 অর্থ বছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সময় মন্ত্রী চিকিৎসকদের রোগীদের প্রতি আরও মানবিক, আন্তরিক ও যত্নশীল হওয়ার আহ্বান জানান। তিনি জানান, উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপন, ফিজিওথেরাপি সেবার সম্প্রসারণ এবং 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা জোরদারে চিকিৎসকদের পরিবহন সুবিধা সহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। হৃদরোগ হাসপাতালে মডার্ন ইকুইপমেন্টস আনার জন্য টেন্ডারে চলে যাবে। ডায়ালিসিস মেশিন আমরা প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতালে 50টা বেড করে ডায়ালিসিস মেশিন আমরা ইম্পোর্ট করা শুরু করেছি। কিছুদিনের ভিতর আমরা স্থাপন করতে যাচ্ছি। উই আর গোয়িং টু ট্রেন দ্য টেকনিশিয়ানস। এবং প্রত্যেক উপজেলা লেভেলে প্রত্যেক জেলা হাসপাতালে 10টা করে ডায়ালিসিস মেশিন দিচ্ছি ইমিডিয়েটলি অ্যালং উইথ দ্য মেডিকেল কলেজ হাসপাতাল। ইসরায়েলি হামলায় একদিনে আরও 4 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত 3 জন নিহত হয়। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টায় গাজা জুড়ে হাসপাতালগুলোতে অন্তত 6টি মৃতদেহ আনা হয়েছে। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও 2025 সালের 10 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 1214 জন নিহত হয়েছে এবং 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 73,341 জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC-র আরও 3 সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির আধা সরকারি তসনিম সংবাদ সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানায় IRGC। এর আগে বুধবার রাতভর ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেনাস্তান প্রদেশের আহবাজ, সাদেহগান, কাশেম দ্বীপ সহ বেশ কয়েকটি স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালায়। কুয়েতের উত্তরাঞ্চলে একটি চীনা কোম্পানির ভবনে থাকা এক কর্মী নিহত হয়েছেন। এমনকি মিশরের বন্দর দামিয়াত্তায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণকারী ট্যাঙ্কারে ড্রোন হামলা করেছে ইরান। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভোট ঘিরে সংঘর্ষে অন্তত 30 জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ রাখা হয়েছে। গত সোমবার প্রথম ধাপের ভোটে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন দল PMLN। তবে ভোট জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে বিরোধী দল PTI। সহিংসতার পিছনে বিদেশি উস্কানি আছে বলে দাবি করেছেন পাকিস্তান সরকার। তবে দীর্ঘদিনের নানা রাজনৈতিক ও সামাজিক অসন্তোষের কারণে পুরো অঞ্চল জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। 23 বছর পর অস্ট্রেলিয়ায় সাদা পোশাকে সিরিজ খেলতে যাওয়ার সুযোগকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বড় কোনো প্রত্যাশা নয়, অস্ট্রেলিয়া থেকে সম্মান নিয়ে ফিরতে চান টাইগার ক্যাপ্টেন। তবে অস্ট্রেলিয়ার কন্ডিশন, ভেন্যু ও উইকেট নিয়ে ধারণা না থাকায় কিছুটা চিন্তিত টিম ম্যানেজমেন্ট। দেশ ছাড়ার আগে প্রস্তুতিতে ঘাটতির আক্ষেপ ঝরে পড়ল শান্তর কণ্ঠে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে।
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমরা আমাদের টিম কেমন করবে, তো আপনাদের মানে এক্সপেকটেশনটা একটু আপনাদের কাছে শুনবো দু একজন প্লিজ। ভালো খেলা, এই উত্তর আমি দিলে পছন্দ হতো। পুরো সংবাদ সম্মেলনের সব প্রশ্নের উত্তর ওই 3 বাক্যেই বুঝিয়ে দিলেন শান্ত। মজার ছলে করা শান্তর এমন প্রশ্নের কারণ বোঝা গেল পরের উত্তরেই। এরকম আইডিয়া নাই, আইডিয়া নেওয়ার চেষ্টা করছি আমরা, বাট অ্যানালিস্ট কিছু ইনফরমেশন আমাদের দিয়েছে, যতটুকু ইনফরমেশন আমরা পেয়েছি আমার মনে হয় যে ভালো। বাট একটা জিনিস বলবো যে বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিক মতো প্লেয়াররা নিতে পারে না। কন্ডিশনটা আমরা ওখানে যাওয়ার পরেই আসলে অ্যাডাপ্ট করার চেষ্টা করবো, যে এরকম কন্ডিশনই থাকুক বানাই নিতে হবে আমাদের অ্যাজ এ প্লেয়ার হিসেবে। সো আমি বিশ্বাস করি যে টেস্ট টিমটা এক্সপেরিয়েন্স, স্পেশালি ব্যাটিং এর দিক দিয়ে, বোলিংটাও ভালো হচ্ছে। সো আমরা যদি কন্ডিশনটা অ্যাডাপ্ট করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। ভেন্যু কন্ডিশন ও উইকেট নিয়ে ধারণাহীন বাংলাদেশের আরও এক দুশ্চিন্তার নাম দলের একাধিক ক্রিকেটারের ইনজুরি। ইনজুরি বিষয়টা আসলে আমাদের কারোর কন্ট্রোলে নাই, বাট আমার মনে হয় যে দলটা আমাদের অস্ট্রেলিয়াতে যাচ্ছে এই দলের উপরে পুরোপুরি বিশ্বাস আছে। আমার মনে হয় যে কত ভালো ক্রিকেট খেলতে পারি আমরা এই দলটা নিয়ে, এবং এই দলের উপরে কতটুকু বিশ্বাস আমরা রাখতে পারি সেটা ইম্পর্টেন্ট, যেটা এই দলের উপরে আমার আছে। গুরুত্বপূর্ণ সিরিজের আগে এত সব দুঃসংবাদের ভিড়ে ভালো কিছুর প্রত্যাশা করাটাও উচ্চাকাঙ্ক্ষা। আমাদের মেন লক্ষ্যটা থাকবে, যেটা আমাদের সিলেক্টরও বলেছেন, যে কিভাবে আমরা ওইখানে ভালো ক্রিকেট খেলতে পারি, রেসপেক্টটা আর্ন করতে পারি। দর্শকরা প্রত্যেকটা সিরিজে অনেক আকাঙ্ক্ষা থাকে তাদের এক্সপেকটেশন যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো, মানে আমার মনে হয় একটা পজিটিভ দিক। এবং 23 বছর আগে হয়তো এই জিনিসটা ছিল না। সো আমি যদি অ্যাচিভমেন্টের কথা বলি তাহলে এটা একটা ভালো অ্যাচিভমেন্ট, যে এখন বাংলাদেশের মানুষ যে কোনো টিমের এগেইনস্টে জেতার কথা চিন্তা করে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাজধানীর পল্টন ময়দানে শুরু হলো 9ম জাতীয় খোখো চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ খোখো ফাউন্ডেশনের সভাপতি AHM জিয়াউল হকের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন ফকির সহ আরও অনেকে। 3 দিনব্যাপী প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে 21টি পুরুষ ও 15টি নারী দল সহ মোট 36টি দল অংশগ্রহণ করছে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।